বেআইনি নির্মাণ মামলা। সোনা পাপ্পুর নাম বহুবার শুনেছেন। এই সোনা পাপ্পুর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটে কি আছে দেখুন, বিরাট তথ্য। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কিভাবে সোনা পাপ্পু তার পেশি শক্তিকে কাজে লাগিয়ে এবং পুলিশকে প্রভাব খাটিয়ে জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ করেছেন এবং সেই নির্মাণ কোটি লক্ষ লক্ষ কোটি টাকা বিক্রি করে কিভাবে টাকা আত্মসাৎ করেছেন সেই বিষয়টি উল্লেখ করেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে ইডি তরফে। সেখানে সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে টোটাল দুর্নীতি বা টোটাল যে টাকা আত্মসাৎ হয় তার মধ্যে প্রায় 38 কোটি টাকা আত্মসাৎ করেছেন সোনা পাপ্পু। শুধু তাই নয়, ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ইডির অভিযানে। সেই আগ্নেয়াস্ত্র সোনা পাপ্পু কিনেছিলেন জয়কামদারের দোকান থেকে বা জয়কামদারের অস্ত্রপুরি থেকে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাবকে কাজে লাগিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বেশ কিছু থানায় কিভাবে তিনি প্রভাব বিস্তার করেছিলেন এবং সেখানে প্রবীণ নাগরিকদেরকে টার্গেট করা, প্রবীণ নাগরিকদের কাছ থেকে ভয় দেখিয়ে সস্তায় জমি কেনা, আবার কারো কারো ক্ষেত্রে সরাসরি সেই জমি দখল করে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে ইডি চার্জশিটে, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। এই যে অমিত, 36 কোটি টাকারও বেশি, এই 36 কোটি টাকারও বেশি যে আত্মসাৎ, সেই আত্মসাৎটা কিভাবে, কার মাধ্যমে, কোন প্রভাবশালী নেতা ছিল এই সোনা পাপ্পুর মাথায় হাত? দেখুন, সোনা পাপ্পু কসবা এলাকা বা বলা যেতে পারে গড়িয়াহাট কসবা এবং বাইপাস এলাকার ট্রান্সডাক সিন্ডিকেট মাফিয়া। জয় কামদারের সঙ্গে তার যেমন যোগসূত্র এবং একই সঙ্গে পুলিশের প্রভাব ছিল তার মাথায়, এমনটাও কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি প্রাক্তন ডিসিপি কলকাতা পুলিশের, যিনি একটা সময় কালীঘাট থানা ওসি ছিলেন, যার চেম্বারে বসেই এই সমস্ত ডিল হতো, এমনটা কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করা হয়েছিল প্রিভিয়াস চার্জশিটে। সেই সোনা পাপ্পুর মাথায় কিন্তু এই সমস্ত ব্যক্তির হাত ছিল এবং হাত থাকার দরুন তিনি বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় তার মাসেল পাওয়ার অর্থাৎ পেশি শক্তিকে কাজে লাগিয়ে সেখানে জমি গ্র্যাব করা, জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণ থেকে যে লাভ তিনি করতেন, সেখানে যেটা বলা হচ্ছে প্রায় এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে, প্রায় 38 কোটি টাকা লাভবান হয়েছে এই সোনা পাপ্পু এই ক্যাম্প থেকে। এছাড়া জয় কামদার 49 কোটি টাকা লাভবান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সিন্ডিকেট মাফিয়ার তিনি একটা অংশ। সেক্ষেত্রে সোনা পাপ্পুর মতো দুষ্কৃতী বা মাফিয়াকে কাজে লাগিয়েছিলেন এবং একসঙ্গে পুলিশি প্রভাব লাগিয়ে জমি দখল করেছিল এবং সেখানে বেআইনি নির্মাণ করেছিল। অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস, যার বিরুদ্ধে গত সপ্তাহে চার্জশিট দেওয়া হয়েছে ইডি তরফে, তিনি কিভাবে পুলিশ মহলে থেকে বা পুলিশকে কাজে লাগিয়েছেন এদেরকে সাহায্য করার ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা ছিল। সেক্ষেত্রে সোনা পাপ্পু বা জয় কামদের থেকে এবং তিনি প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এই বিষয়টা কিন্তু প্রিভিয়াস চার্জশিটে উল্লেখ করা হয়েছে ইডির তরফে। বেশ। চোদ্দ বছরেও সুটিয়া বিচার পায়নি। 14 বছর আগে শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। তারপরে পালা বদলের আগে তৃণমূল সরকার ফাইল আর খোলেইনি। এবার বরুণ বিশ্বাসের পরিবার জনতার দরবারে এলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন এবার বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের খবর আছে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, একদমই গত 2012 সালের 5ই জুলাই খুন হয়েছিলেন গাইঘাটার সুতিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস এবং সেই খুনের পরে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে এই মামলার শুনানি শুরু হয় বনগাঁ মহকুমা আদালতে। FT1 বিচারকের অধীনে এই মামলা শুরু হয় এবং এই মামলায় যে 76 জন সাক্ষ্য ছিল, তাদের মধ্যে ইতিমধ্যে 36 জনের সাক্ষী আগে নেওয়া হয়েছিল। আজ 37 নম্বরের যিনি সাক্ষ্য ছিলেন তার সাক্ষী নেওয়া হয়েছে। বনগাঁ FT1 এর বিচারক আজকে সাক্ষী নিয়েছেন এবং এই মামলায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সাম্প্রতিক বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছিল এবং সঠিক বিচারের দাবি করা হয়েছিল। সেই অনুসারে বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ বিষয়টি যে এই মামলায় স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে, অর্থাৎ বিশেষ আইনজীবী, সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে। আগে যিনি সরকারি আইনজীবী ছিল তাকে সরানো হয়েছে। যেটা নিয়ে অভিযোগ ছিল পরিবারের তরফ থেকে এবং পরিবার বারবার করে অভিযোগ করে আসছিল যে তার বাবাকে, অর্থাৎ বরুণ বিশ্বাসের বাবাকে এখনো পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আজ কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় যে যিনি সরকারি আইনজীবী হয়েছেন
স্পেশাল সরকারি আইনজীবী, তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী যে শুনানির ডেট রয়েছে সেদিন বরুণ বিশ্বাসের বাবা সাক্ষী গ্রহণ করা হবে, যেটা এই বরুণ বিশ্বাসের মামলায় প্রথমবার বাবা সাক্ষী দেবেন আগামী শুনানির দিনে। এবং আইনজীবীরা জানিয়েছেন যে বিচার প্রক্রিয়া যেমন ভাবে চলছে তাতে অবশ্যই এই মামলার নিষ্পত্তি হবে দ্রুততার সঙ্গে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য আরেকটু থাকবো এই খবরটায়, সেই কারণে অনিরুদ্ধ তোমার কাছ থেকে জানতে চাইবো যে বরুণ বিশ্বাস, মানুষকে মনে করিয়ে দেওয়া, বরুণ বিশ্বাস প্রতিবাদী, কিসের প্রতিবাদের জন্য প্রাণ দিতে হয়েছিল? বরুণ বিশ্বাস এলাকায় প্রাথমিকভাবে নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে যে সুকিয়া প্রতিবাদী মঞ্চ, সেই প্রতিবাদী মঞ্চের সদস্য ছিল এবং পরবর্তীতে বরুণ বিশ্বাস ওই এলাকার যে খাল রয়েছে, চালন্দি খাল, বিভিন্ন রকম যমুনা, ইছামতি সংস্কারের জন্য আন্দোলন করেছিল এলাকার মানুষ। এলাকা প্রতি বছর বন্যা কবলিত হয়ে পড়তো, সেই কারণেই এলাকার মানুষের আন্দোলন ছিল, সেই আন্দোলনে সামিল ছিল বরুণ বিশ্বাস। এবং পরবর্তীতে পরিবর্তন হওয়ার পরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে ওই খাল সংস্কার বা নদী সংস্কারের জন্য প্রায় 34 থেকে 35 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। সেই যে অনুমোদন, সেই অনুমোদন অনুসারে খাল সংস্কার হয়নি, তারই প্রতিবাদ জানিয়েছিল বরুণ বিশ্বাস। তারপরেই বরুণ বিশ্বাস খুন হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং এই অভিযোগের পরে যেভাবে তদন্ত প্রক্রিয়া আগাচ্ছিল তা নিয়ে পরিবারের একাধিক অভিযোগ ছিল। সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা সেই দাবি জানায় এবং নিশ্চয়ই কামদুনির ফাইল খুলেছে, এবার এই ফাইলও খোলা হলো, নিশ্চয়ই বিচার পাবে শুটিয়া। আপনাদের মনে করিয়ে দিই, দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, বিরাট বাগান বাড়ি দেখিয়েছিলাম, একটা বাড়ি প্রাসাদের মতো দেখিয়েছিলাম, সেই দিলীপ মণ্ডলকে তো গ্রেফতার করা হয়েইছে, ধৃত তিনি জাল টাকা, জাল নোট বিলি করেছিলেন। এই দিলীপ মণ্ডল ধৃত তৃণমূল বিধায়ক ভোটের আগে টাকা বিলি করেছিলেন, সেই টাকা জাল। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কিভাবে এই তদন্ত এগোলো যে জাল টাকা, জাল নোট তিনি বিলি করেছিলেন? মহেশতলা থানা এলাকায়, মহেশতলা থানায় দিলীপ মণ্ডল এবং তার সাগরেদদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছিল। সেই মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 3 জনকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করে পুলিশ জানতে পারে যে ভোটের আগে এলাকাতে, অর্থাৎ বিষ্ণুপুরে তিনি যেহেতু বিধায়ক, সেই এলাকাতে আগ্নেয়াস্ত্র তার সাগরেদকে সাপ্লাই করেছিলেন এবং একই সঙ্গে ভোটারদেরকে ঘুষ বাবদ টাকা বিলি করা হয়েছিল দিলীপ মণ্ডলের তরফ থেকে। সেই টাকার মধ্যেই জাল টাকা বিলি করে পুলিশ। এরপরে দিলীপ মণ্ডলকে অস্ত্র হেফাজতে নেয়, তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে টাকা রয়েছে কালীতলা এলাকার একটি তৃণমূল পার্টি অফিসে। সেখানে পুলিশের তরফে অভিযান চালানো এবং সেখান থেকে যে টাকা উদ্ধার হয়েছে 1,20 লক্ষ টাকা মূল্যের যে টাকা উদ্ধার হয়েছে তার জাল নোট বলে কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে। তোমায় জানিয়ে রাখবো, ইতিমধ্যে দিলীপকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং এই জাল নোট কোথা থেকে এলো, জাল নোট তাদের মধ্যে বিলি করা হয়েছে, কত টাকা বিলি হয়েছে জাল নোট, সমস্তটা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। বেশ, তুমি থাকো সঙ্গে। আরো একটি খবর আছে, বেআইনি নির্মাণ মামলা। সোনা পাপ্পুর নাম বহুবার শুনেছেন। এই সোনা পাপ্পুর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটে কি আছে দেখুন, বিরাট তথ্য। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কিভাবে সোনা পাপ্পু তার পেশি শক্তিকে কাজে লাগিয়ে এবং পুলিশকে প্রভাব খাটিয়ে জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ করেছেন এবং সেই নির্মাণ লক্ষ কোটি টাকা বিক্রি করে কিভাবে টাকা আত্মসাৎ করেছেন সেই বিষয়টি উল্লেখ করেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে ইডি তরফে। সেখানে সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে টোটাল দুর্নীতি বা টোটাল যে টাকা আত্মসাৎ হয় তার মধ্যে প্রায় 38 কোটি টাকা আত্মসাৎ করেছেন সোনা পাপ্পু। শুধু তাই নয়, ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ইডির অভিযানে। সেই আগ্নেয়াস্ত্র সোনা পাপ্পু কিনেছিলেন জয়কামদারের দোকান থেকে বা জয়কামদারের অস্ত্রপুকুরি থেকে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাবকে কাজে লাগিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বেশ কিছু থানায় কিভাবে তিনি প্রভাব বিস্তার করেছিলেন এবং সেখানে প্রবীণ নাগরিকদেরকে টার্গেট করা, প্রবীণ নাগরিকদের কাছ থেকে ভয় দেখিয়ে সস্তায় জমি কেনা, আবার কারো ক্ষেত্রে সরাসরি সেই জমি দখল করে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে ইডি চার্জশিটে, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। এই যে অমিত, 36 কোটি টাকারও বেশি, এই 36 কোটি টাকারও বেশি যে আত্মসাৎ, সেই আত্মসাৎটা কিভাবে, কার মাধ্যমে, কোন প্রভাবশালী নেতা ছিল এই সোনা পাপ্পুর মাথায় হাত?
দেখো, সোনাপাপ্পু কসবা এলাকা বা বলা যেতে পারে গড়িয়াহাট কসবা এবং বাইপাস এলাকার ট্রান্সদার সিন্ডিকেট মাফিয়া জয় কামদারের সঙ্গে তার যেমন যোগসূত্র এবং একই সঙ্গে পুলিশের প্রভাব ছিল তার মাথায়, এমনটাও কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি প্রাক্তন ডিসিপি কলকাতা পুলিশের, যিনি একটা সময় কালীঘাট থানা ওসি ছিলেন, যার চেম্বারে বসেই এই সমস্ত ডিল হতো, এমনটা কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করা হয়েছিল প্রিভিয়াস চার্জশিটে। সেই সোনাপাপ্পুর মাথায় কিন্তু এই সমস্ত ব্যক্তির হাত ছিল এবং হাত থাকার দরুন তিনি বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় তার মাসেল পাওয়ার অর্থাৎ পেশি শক্তিকে কাজে লাগিয়ে সেখানে জমি গ্র্যাব করা, জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণ থেকে যে লাভ তিনি করতেন, সেখানে যেটা বলা হচ্ছে প্রায় এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে প্রায় 38 কোটি টাকা লাভবান হয়েছে এই সোনাপাপ্পু এই ক্যাম্প থেকে। এছাড়া জয় কামদার 49 কোটি টাকা লাভবান। তিনি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সিন্ডিকেট মাফিয়ার তিনি একটা অংশ, সেক্ষেত্রে সোনাপাপ্পুর মতো দুষ্কৃতী বা মাফিয়াকে কাজে লাগিয়েছিলেন এবং একসঙ্গে পুলিশি প্রভাব লাগিয়ে জমি দখল করেছিল এবং সেখানে বেআইনি নির্মাণ করেছিল। অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস, যার বিরুদ্ধে গত সপ্তাহে চার্জশিট দেওয়া হয়েছে ইডি তরফে, তিনি কিভাবে পুলিশ মহলে থেকে বা পুলিশকে কাজে লাগিয়েছেন এদেরকে সাহায্য করার ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা ছিল। সেক্ষেত্রে সোনাপাপ্পু বা জয় কামদের থেকে এবং তিনি প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এই বিষয়টা কিন্তু প্রিভিয়াস চার্জশিটে উল্লেখ করা হয়েছে ইডির তরফে। বেশ।